একটা শিশু, উদম গা, পরনে ছেঁড়া লুঙ্গি, মাথায় অল্প কাটা চুল। এই কার্টুন চরিত্রটির কথা আপনাদের মনে আছে? ৮০-র দশকে রণবী অর্থাৎ চিত্রশিল্পী রফিকুন নবীর কার্টুন টোকাই চরিত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ৮০-৯০-এর দশক, এমনকি এর পরের দশকেও টোকাই ছিল সমাজের অসঙ্গতিকে প্রশ্ন করার চরিত্র। টোকাই ছিল ক্ষমতার অক্ষমতাকে প্রশ্ন করার কৌশল। রাষ্ট্রযন্ত্রকে তার চোখে আঙ্গুল দিয়ে এসে দেখাতো, তুমি ফেল করেছো। বাংলাদেশের রাজনৈতিক কার্টুনের ইতিহাস বেশ সমৃদ্ধ। বিশেষ করে স্বৈরশাসক এরশাদের শাসনামলে রাজনৈতিক নিপীড়ন এবং সেন্সরশিপ থাকা সত্ত্বেও বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকাগুলোতে কার্টুন ছিল প্রতিবাদের এক জোরালো মাধ্যম। শুরুতে যেমনটা বলছিলাম, রফিকুন নবী অর্থাৎ রণবীর টোকাই চরিত্রটি সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সেই সাথে ছিল শিশির ভট্টাচার্য, আহসান হাবিব, শাহরিয়ার কবির সহ আরো অনেক কার্টুনিস্ট সেই সময়ে তাদের তুলির আঁচড়ে স্বৈরাচারের সমালোচনাকে জীবন্ত রেখেছিলেন। অনেক ক্ষেত্রে মূলধারার লেখনীর চেয়ে কার্টুন অনেক বেশি শক্তিশালী বার্তা দিত। সেন্সরের চোখ এড়িয়ে জনগণের কাছে যা পৌঁছানো যেত। কিন্তু ১৯৯১-এ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এবং বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে কার্টুনের এই ধারা কিছুটা থাকলেও ২০০৫-০৬-এর পর থেকে হারাতে থাকে সেই ব্যঙ্গচিত্রের প্রশ্নকর্তারা। সংবাদ মাধ্যম থেকে একসময় পুরোপুরি নাই হয়ে যায় কার্টুন। কেন আজ এই আলাপ তুললাম সে প্রসঙ্গে আসবো, তবে তার আগে আপনাদের একটু জানাতে চাই, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স অর্থাৎ আরএসএফ এর সদ্য প্রকাশিত বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ ভারত রয়েছে ১৬১তে আর পাকিস্তান রয়েছে ১৫২তে। অর্থাৎ প্রতিবেশী দেশগুলো এবার বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে। বহু বছর পর এই অঞ্চলে এমন চিত্র দেখা গেল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই উন্নতির পেছনে সরকারের হস্তক্ষেপহীন নীতি এবং গণমাধ্যমের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। নিঃসন্দেহে গত কয়েক বছরে পরিসংখ্যানগত এই উন্নতি একটি স্বস্তির খবর। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নতি কি কেবল সংখ্যার খেলা নাকি মাঠ পর্যায়ে প্রকৃত স্বাধীনতার প্রতিফলন? আলাপের শুরুতেই কার্টুন প্রসঙ্গটি যে জন্য তুলেছিলাম আবার সেখানে ফিরতে চাই। পরিসংখ্যানের চেয়েও দৃশ্যমান এবং সম্ভবত আরও তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে রাজনৈতিক ব্যঙ্গচিত্র বা কার্টুনের জগতে। গত এক দশকে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে ক্ষমতাসীনদের নিয়ে সরাসরি ব্যঙ্গচিত্র আঁকা বা প্রকাশ করা প্রায় অলিখিত নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের কারাবরণ, নির্যাতন ও প্রখ্যাত শিল্পী শিশির ভট্টাচার্যের কার্টুন আঁকা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, কার্টুনিস্টদের মধ্যে মৃদু ইঙ্গিতের জন্য গণমাধ্যম থেকে তাদের উপর নেমে আসা সেন্সরশিপের খড়গ, সব মিলিয়ে এক দম বন্ধ করা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। তবে জুলাই আন্দোলন অনেকটা বদলে দিয়েছে সেই দৃশ্যপট। স্বৈরশাসকের বিরুদ্ধে কার্টুন হয়ে উঠেছিল অন্যতম শক্তিশালী একটি ভাষা। আর এরকম একটি সময়ে আরেকটি ঘটনা অনেকের মনোযোগ কেড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নিজে বহুবার ব্যঙ্গচিত্রের শিকার হয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে তরুণ কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা একটি রাজনৈতিক কার্টুন শেয়ার করেছেন এবং শুধু শেয়ারই নয়, তিনি ক্যাপশনে লিখেছেন যে তিনি এই ধরনের ব্যঙ্গচিত্রকে স্বাগত জানান এবং সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। তারও কিছুদিন আগে আমরা দেখেছি তিনি আরেকটি কার্টুন শেয়ার করে আশা প্রকাশ করেছিলেন শিশির ভট্টাচার্যের মতো প্রবীণ এবং কিংবদন্তি শিল্পীরা যেন আবার নির্ভয়ে রাজনৈতিক কার্টুনের জগতে ফিরে আসেন। এই মুহূর্তে বাংলাদেশে যে অসহিষ্ণুতার রাজনীতি চলছে, এরকম একটি সময়ে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নাকি কেবলই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটা কৌশলগত অবস্থান এটি? কারণ ব্যঙ্গচিত্র তো কেবল নিছক আঁকিবুকি বা বিনোদন নয়, এটি ক্ষমতার সমালোচনা, সমাজের অসঙ্গতি তুলে ধরার এক শক্ত অস্ত্র, একটি সাহসের প্রতিচ্ছবি এবং সর্বোপরি গণতান্ত্রিক স্পেস বা পরিসরের এক বাস্তব সূচক। যেখানে ব্যঙ্গচিত্র অবাধ, সেখানে ভিন্নমত প্রকাশের সুযোগ অনেক বেশি থাকে।
নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কেন পত্রিকা থেকে হারিয়ে গিয়েছিল কার্টুন? এই প্রশ্নটি খতিয়ে দেখলে দেখা যায় রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন প্রকাশে গণমাধ্যমগুলোর অনাগ্রহের পিছনে একাধিক কারণ ছিল। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন এবং অন্যান্য নিবর্তনমূলক আইনের ভয় সাংবাদিকদের পাশাপাশি কার্টুনিস্ট ও প্রকাশকদের মধ্যে ভীতি সঞ্চার করেছিল। সরাসরি নিষেধাজ্ঞার চেয়ে ভয়ঙ্কর ছিল পরোক্ষ চাপ, বিজ্ঞাপন বন্ধ করে দেয়া, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, এমনকি ব্যক্তিগত পর্যায়ে হুমকি ধামকির ঘটনাও গণমাধ্যমগুলোকে সেলফ সেন্সরশিপে বাধ্য করেছিল। ক্ষমতাসীন এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা সহ্য না করার মানসিকতার ফলে সামান্য ব্যঙ্গ বা সমালোচনাকেও অনেক সময় রাষ্ট্রদ্রোহিতা বা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা হতো। আমরা দেখেছি এরকম উদাহরণ অনেক রয়েছে, বিশেষ করে আহমেদ কবির কিশোরের ঘটনা বা অন্যান্য নির্যাতনের উদাহরণ শিল্পী এবং সাংবাদিকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছিল। অনেক গণমাধ্যম হাউসের মালিকানা বা পরিচালনা কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত থাকায় তারা রাজনৈতিক ঝুঁকি এড়িয়ে চলার একটা চেষ্টা করতেন সব সময়। এই প্রবণতাও আসলে কর্পোরেট হাউসগুলোতে দেখা গেছে। তবে এখন যেই আভাস আমরা পাচ্ছি, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলাই যায়। তবু প্রশ্ন তো রয়েই যায়, শুধু কার্টুনই কি ফিরবে, নাকি সত্যও ফিরবে? প্রশ্ন তোলার সাহসও ফিরবে? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল সূচকের উন্নতি আর দু একটি প্রতীকী ঘটনায় সীমাবদ্ধ থাকবে, নাকি আসল পরীক্ষা হবে তখন যখন সম্পাদকরা নির্ভয়ে সরকারের কঠোর সমালোচনা বা অনুসন্ধানী প্রতিবেদনগুলো ছাপাতে পারবেন, সাংবাদিকরা বিনা হুমকিতে যে কোনো প্রশ্ন তুলতে পারবেন, কার্টুনিস্টরা কেবল বিরোধী দল নয়, ক্ষমতাসীনদের নিয়েও অবাধে ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।